মনে করুন পৃথিবীর কোটি কোটি মানুষের সামনে আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা ঝুলছে। আর মাত্র কয়েকটা মিনিট আপনি যদি মাথা ঠান্ডা রাখেন তাহলে ইতিহাসের পাতায় আপনার নাম লেখা হবে, আপনি অমর হয়ে যাবেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে কেউ একজন আপনার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করলো। আপনার পরিবার আপনার মা কিংবা বোনকে নিয়ে নোংরা ভাষায় কিছু একটা বলে উঠল। ঠিক সেই মুহূর্তে আপনি কি করবেন? ক্যারিয়ারের কথা ভেবে চুপ করে থাকবেন, নাকি নিজের আত্মসম্মান বাঁচাতে সব কিছুকে কয়েক সেকেন্ডের জন্য বাজিতে রাখবেন? বেশিরভাগ মানুষই হয়তো চুপ করে যেত। নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে তারা মনে মনে ঠিক করে নিত যা হবার পরে হবে। কিন্তু মানুষটার নাম যখন জিনেদিন জিদান, গল্পটা তখন বাকি ৮-১০ জন মানুষের চেয়ে ভিন্ন হওয়াটাই স্বাভাবিক। ২০০৬ সালের ৯ জুলাই কোটি কোটি মানুষের চোখ তখন বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে, কারণ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে ইতালি বনাম ফ্রান্স। পৃথিবীর ফুটবল প্রেমীদের নজর তখন জিনেদিন জিদানের উপর, কেননা তিনি তার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেছেন। আর মাত্র কয়েক মিনিট পর তিনি ফুটবলকে বিদায় জানাবেন। কিন্তু ঠিক তখনই ঘটল ইতিহাসের সেই অভাবনীয় ঘটনা। ইতালির এক ডিফেন্ডার জিদানকে উদ্দেশ্য করে এমন কিছু বললেন যা জিদানের আত্মসম্মানে আঘাত করল। এরপর জিদান কিছুটা সামনের দিকে এগিয়ে থামলেন এবং পেছনের দিকে ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষের বুকে এমন এক আঘাত করলেন যা ফুটবল মাঠের নিয়মকে ভেঙে চুরমার করে দিল। সাথে সাথেই রেফারির রেড কার্ড। মাঠ ছাড়ার সময় যখন তিনি হেঁটে যাচ্ছিলেন তখন ট্রফিটা তার পাশেই ছিল, কিন্তু জিদান ট্রফিটার দিকে ঘুরেও তাকাননি, কারণ সেদিন তার কাছে বিশ্বকাপের চেয়েও নিজের আত্মসম্মানের মূল্য ছিল বেশি। দর্শক, নগর বাইস্কোপের আজকের ভিডিওতে আমরা জানব কেন প্রতিটি পুরুষের আত্মসম্মান হওয়া উচিত জিনেদিন জিদানের মতো, এবং সেদিন ঘটনা আসলে কি ঘটেছিল যা জিদানকে এতটা কঠোর বানিয়ে তুলল। চলুন সেটা জানতে একটু পিছনে ফেরা যাক। ৯ জুলাইয়ের সেই ফাইনালে ম্যাচ শুরু হতে না হতেই মাত্র ৭ মিনিটের মাথায় ফ্রান্সের ফরওয়ার্ড ফ্লোরেন্ট ফালুদাকে ডিবক্সের ভেতরে ফাউল করে বসলেন ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জি। সাথে সাথেই রেফারি পেনাল্টির বাঁশি বাজালেন। পুরো স্টেডিয়াম তখন শান্ত। পেনাল্টি নিতে এগিয়ে আসলেন জিনেদিন জিদান। সামনে ইতালির সর্বকালের সেরা গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। কিন্তু জিদান সাধারণ কোনো শট নিলেন না। বুফনকে বোকা বানিয়ে তিনি এক অবিশ্বাস্য শট মারলেন, যা ক্রসবারে লেগে গোললাইনের ঠিক ভেতরে ড্রপ করল। মাত্র ৭ মিনিটেই ১-০ ব্যবধানে ফ্রান্স এগিয়ে গেল। তবে ইতালিও ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। গোল খেয়ে তার আরও ভয়ানক হয়ে উঠল। প্রথম গোল খাওয়ার মাত্র ১২ মিনিট পর, অর্থাৎ ম্যাচের ১৯তম মিনিটে ইতালি একটা কর্নার পায়। আন্দ্রেয়া পিরলোর নেওয়া সেই নিখুঁত কর্নার কিকটি বাতাসে ভেসে সরাসরি চলে আসে ফ্রান্সের ডিবক্সের ঠিক মাঝখানে। আর ঠিক তখনই লাফিয়ে উঠলেন ইতালিয়ান ডিফেন্ডার মাতেরাজ্জি। নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতেই যেন তিনি বাতাসে ভেসে এক অবিশ্বাস্য হেডে বলটি ফ্রান্সের জালে জড়িয়ে দিলেন। স্কোরলাইন তখন 1-1। এরপর কেউ কাউকে এক বিন্দুও ছাড় দিচ্ছিল না। এভাবেই ৯০ মিনিটের মূল সময় শেষে খেলা গড়ায় অতিরিক্ত সময়ের প্রথমার্ধে জিদান প্রায় গোল করে ফেলেছিল, কিন্তু বুফনের এক অসাধারণ সেভ সে যাত্রা ইতালিকে বাঁচিয়ে দেয়। ম্যাচের সময় তখন ১১০ মিনিট। অতিরিক্ত সময়ের আর মাত্র ১০ মিনিট বাকি। এরপরই শুরু হবে পেনাল্টি শুট আউট। তবে এই ১১০ মিনিটে দুই দলের খেলোয়াড়রাই তাদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করেছে। তাদের শরীর আর চলছে না, সবাই অনেক ক্লান্ত, কিন্তু কেউই কাউকে এক চুলও ছাড় দিতে রাজি নয়। একটুখানি মনোযোগের অভাব হলেই চোখের পলকেই হাতছাড়া হয়ে যাবে এতদিনের লালিত স্বপ্ন। ইতালির জন্য সবচেয়ে বড় আতঙ্কের নাম ছিল ফ্রান্সের ৩৪ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার জিনেদিন জিদান। ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জি প্রতিটা মুহূর্তে জিদানকে নজরে রাখছে। কখনো তার জার্সি টেনে ধরছে, আবার কখনো গায়ের উপর এসে পড়ছে। খেলা চলাকালীন এক পর্যায়ে জিদান কিছুটা বিরক্ত হয়ে মাতেরাজ্জিকে বললেন, আমার জার্সিটা যদি তোমার এতই পছন্দ হয় তাহলে খেলা শেষ এটা আমি তোমাকে দিয়ে দেব। জিদান কথাটা বেশ শান্তভাবেই বলেছিলেন, কিন্তু এর জবাবে মাতেরাজ্জি বললেন, আই উইল প্রেফার ইউর সিস্টার। এই কথা শুনে জিদান আর ১ সেকেন্ডও সময় নেননি, রেফারিকেও ডাকেননি, কারণ তিনি জানতেন রেফারি সেই স্লেজিংটা শোনেননি। তাই নিজের বিচার তিনি নিজেই করলেন। ঘুরে দাঁড়িয়ে সোজা নিজের মাথা দিয়ে মাতেরাজ্জির বুকে আঘাত করে বসলেন জিনেদিন জিদান। সাথে সাথেই মাতেরাজ্জি মাটিতে লুটিয়ে পড়ল, আর পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে গেল। জিদান জানতেন সেই মুহূর্তে সবকিছু মেনে নিয়ে চুপ করে থাকলে ট্রফিটা তার হাতেই উঠত। কিন্তু জিদান মনে মনে ঠিক করে নিয়েছিলেন, অন্যায় সহ্য করে পাওয়া চ্যাম্পিয়নের মুকুট আমার দরকার নেই, আমার আত্মসম্মানই আমার সবচেয়ে বড় ট্রফি। কিন্তু এই ঘটনার পর কি হলো? পুরো পৃথিবী কি জিদানকে ঘৃণা করেছিল, নাকি তার এই সাহসকে সম্মান করেছিল? চলুন এবার সেটাই জেনে আসি।
একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে জিদান তার দেশকে সবকিছু দিয়েছেন, তাই তার বিদায়টা হতে পারত রাজকীয়ভাবে, হতে পারত সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরে বীরের বেশে। কিন্তু ওই একটা লাল কার্ড সব হিসাব বদলে দিল। জিদান যখন ট্রফিটার পাশ দিয়ে মাথা নিচু করে মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, তখন পুরো গ্যালারি স্তব্ধ হয়ে গিয়েছিল। অনেকেই ভেবেছিল জিদানের এই একটা ভুল সিদ্ধান্তের জন্য পুরো পৃথিবী তাকে ঘৃণা করবে। সবাই হয়তো বলবে জিদান শেষ মুহূর্তে তার দেশের সাথে বেইমানি করেছে। কিন্তু ঘটনাটা ঘটল ঠিক তার উল্টো। ফ্রান্সের প্রেসিডেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই জিদানের এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানসিকতাকে সম্মান জানালো। ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট জাক শিরাক জিদানকে উদ্দেশ্য করে সবার সামনে বলেছিলেন, আপনি একজন অসাধারণ প্রতিভাবান মানুষ, আপনি আমাদের দেশের গর্ব, আপনার এই লড়াইকে আমরা সম্মান করি। এমনকি খোদ ফিফাও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে জিদানকেই বেছে নিয়েছিল। পরবর্তীতে জিদান তার এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি যদি ওই অন্যায়ের পর চুপ করে থাকতাম তাহলে নিজেকে আর কোনোদিন আয়নার সামনে দেখতে পারতাম না। আমার পরিবারকে দেওয়া গালি যদি আমি হজম করে নিতাম তাহলে সেটাই হতো আমার আসল পরাজয়। আসলে 2006 সালের সেই ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। জিদানের এই আপোষহীন চরিত্র হয়েছিল তার ছোটবেলা থেকেই। জিদান জন্মেছিলেন ফ্রান্সের মার্সেই শহরের এক সাধারণ পরিবারে। তার বাবা মা ছিলেন আলজেরিয়ান। ছোটবেলা থেকেই জিদানকে তার গায়ের রং এবং বংশ পরিচয় নিয়ে বর্ণবাদের শিকার হতে হয়েছে, কিন্তু কখনো তিনি তা মুখ বুজে সহ্য করেননি। যখনই কেউ তার পরিবার ও জাতিকে নিয়ে অপমানজনক কথা বলেছে, জিদান তখনই রুখে দাঁড়িয়েছেন। আসলে এক্ষেত্রে আমরা কি করি? আমরা হয়তো নিজের ক্যারিয়ারের স্বার্থে কিংবা একটু সুবিধার আশায় কতই না অন্যায় মুখ বুজে সহ্য করি। আমরা ভাবি চুপ করে মেনে নিলে লাভ তো আমারই হবে। কিন্তু জিদান আমাদের শিখিয়ে গেছেন সবকিছুরই একটা সীমা থাকে। আপনি যখন অন্যায়ের কাছে মাথা নত করবেন তখন হয়তো সাময়িক কিছু জয় পাবেন, কিন্তু নিজের ভেতরের ওই পুরুষত্ব আর আত্মসম্মানকে চিরতরে হারিয়ে ফেলবেন। একজন পুরুষের সবচেয়ে বড় অহংকার তার টাকা কিংবা ক্যারিয়ার নয়, তার সবচেয়ে বড় অহংকার হলো তার আত্মসম্মান। আর জিদান তার জীবনের সবচেয়ে বড় ট্রফিটাকে বাজিতে রেখে প্রমাণ করেছেন, চুপচাপ অন্যায় সহ্য করার চেয়ে বুক ফুরিয়ে তার প্রতিবাদ করাটাই হলো আসল পুরুষের পরিচয়। তাই জীবনে যখনই এমন পরিস্থিতির মুখোমুখি হবেন তখন জিদানের সেই মুহূর্তটার কথা মনে করবেন, কারণ আত্মসম্মান ছাড়া বেঁচে থাকা আর মরে যাওয়া দুটোই সমান। দর্শক, ভিডিওটি যদি আপনার চিন্তাধারায় একটুও পরিবর্তন এনে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে শেয়ার করতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন জিদানের এই সাহসী সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের মাথাটা উঁচু রাখুন আর সাবস্ক্রাইব করে নগর বায়োস্কোপের সাথেই থাকুন। ধন্যবাদ।